নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি চারটে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে মোদির কাছে বঞ্চনার নালিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মুখ্যমন্ত্রী। রাজ্যের কাছে পাওনা 1,16,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন, খতিয়ে দেখবেন। কেন্দ্র রাজ্যের অফিসাররা নির্দিষ্ট সময়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর এমনটাই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরি হবে এবং সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। সময় বেঁধে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এমনটাই বলেছেন সাংবাদিকদের সামনে। এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী যে সব ব্যাখ্যা দিয়েছি কেন্দ্রকে, সমস্ত কিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি যে এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যে বঞ্চিত হচ্ছে, রাজ্যের যে বকেয়া টাকা বাকি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে একাধিকবার তিনি সরব হয়েছেন বিভিন্ন জনসভা থেকে, সেটা 21-এর মঞ্চ হোক অথবা নির্বাচনী জনসভা। এছাড়া যে সমস্ত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী গেছেন, সব জায়গাতেই কিন্তু একইভাবে একই কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা দেখলাম যে একই ইস্যু নিয়ে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি প্রতিবাদ ধর্ণা করেছিলেন। সেখানে যদিও দিল্লি পুলিশ তাদেরকে হটিয়ে দিয়েছিল, তাদের সাথে অভব্য আচরণ করেছিল, সে নিয়েও নিন্দার ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে। এরপরে যেটা বলা হয় যে মুখ্যমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন, গিরিরাজ সিং এর সঙ্গে, তবে তিনি বলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং এরপরেই কিন্তু মোদী এবং মমতার আজ বৈঠক হয় 20 মিনিট। 100 দিনের কাজ, আবাসন, গ্রামীণ রাস্তা নির্মাণ সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে কেন্দ্রের কাছে পাওনা অর্থ আটকে রয়েছে দীর্ঘদিন। এই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজনৈতিক স্তরেও আন্দোলন করে তুলেছেন তিনি। দিল্লিতে ধর্নাও দেয় তৃণমূল। কিন্তু বছর ঘুরতে চলেছে, রাজ্যের বকেয়া টাকা মেটানোর কোনো উদ্যোগই দেখায়নি কেন্দ্র। উল্টে নানা অসঙ্গতির দাবি তুলে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসে। এদিন মমতা বলেন, 100 দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় দলের তোলা সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে নবান্নের তরফে। তা সত্ত্বেও বকেয়া অর্থ মেলেনি বলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 11 জন সাংসদকে নিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। প্রায় মিনিট 20 আলোচনার পর বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, সব মিলিয়ে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় 1,16,000 কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন, বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তাঁকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মমতা জানান, কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে কমিটি করে বকেয়া নিষ্পত্তি করার আশ্বাসও দিয়েছেন মোদী। এ ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সে আর্জিও মেনে নিয়েছেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। মমতা বলেন, যদি রাজ্যের তরফে কিছু ভুল হয়ে থাকে তা জানানো হোক। আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, চাইলে আবারও দেয়া হবে, কিন্তু গরিবদের টাকা যাতে আটকে রাখা না হয় সেই বিষয়টিও মোদির গোচরে এনেছেন মমতা। অর্থাৎ 100 দিনের কাজের মজুরি না বঞ্চিত মানুষের দাবি তিনি যে দেশের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে পৌঁছে দিয়েছেন, তার চাপ পরোক্ষভাবে বাংলার বিজেপি বাহিনীর ওপরেই পড়তে বাধ্য। हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। এই বৈঠকের পরেও বকেয়া নিয়ে টালবাহানা অব্যাহত থাকলে এবার শুধু তৃণমূল নয়, আম জনতাই গেরুয়া বাহিনীর কাছে জবাব চাইবে। আগামী লোকসভা ভোটের আবহে তার বঙ্গীয় পদ্ম শিবিরকেই চোকাতে হবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কলকাতা টিভি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের 20 মিনিটের বৈঠক হয়েছে, যেখানে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং যেটা বলা হয়েছে যে একটি কমিটি তৈরি করা হবে, তারা এই পর্যালোচনা করবে এবং সেখানেই কিন্তু কোথাও একটা সমাধান সূত্র বের করার চেষ্টা করা হবে, এমনটা কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আজকে আমরা দেখলাম যে 20 মিনিটের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে একদিকে সংসদের এই অবস্থা, যেখানে এতজন সাংসদ সাসপেন্ড হয়েছেন, তারপরে ইন্ডিয়া জোটের বৈঠক, আজকে মোদী মমতা বৈঠক, এই আবহে কতটা তাৎপর্যপূর্ণ? যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণটা হচ্ছে যে সাসপেনশনের ইস্যুটা কিন্তু পরে হয়েছে। এই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের দিনক্ষণ আগে থাকতে নির্ধারিত ছিল এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন ছিলেন এবং এখানে সাসপেনশনের যে আবহটা তৈরি হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, তৃণমূলের এমপিরা, তৃণমূলের দলের পক্ষ থেকে সে লড়াইটা লড়া হচ্ছে এবং সেখানে সমবেতভাবেই লড়াইটা লড়া হচ্ছে। তার কারণ কংগ্রেসের নেতা ডেরেক ওব্রায়েনের সাসপেনশনের অর্ডারও প্রত্যাহার করার জন্য আবেদন জানাচ্ছেন, আবার তৃণমূল কংগ্রেসও সেখানে কংগ্রেসের পাশে হাত মিলিয়ে লড়াইটা লড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে টাকা পাওয়ার ইস্যুটা, যেটা আগে থাকতেই আন্দোলনটা শুরু হয়েছে এবং সেটা কিন্তু ধাপে ধাপে আন্দোলনটা কিন্তু থামেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছিলেন, তিনি প্রথম দফায় আন্দোলনটা করেছেন, তারপরে ফিরে গিয়ে রাজ্যপালের কাছে গেছেন এবং তখনই মমতা বলেছিলেন যে আমি দিল্লি যাব। সুতরাং যে কোনো আন্দোলন, যে কোনো দাবি আদায়ের যে আন্দোলন, সেটা বামপন্থী আন্দোলন হোক, কংগ্রেসের আন্দোলন হোক, তৃণমূলের আন্দোলন হোক, সেটা ধাপে ধাপে করতে হয়। এবং এখানে আমি বলবো যে আজকে কিন্তু কালকের যে ইন্ডিয়া জোটের বৈঠক, সেটা সর্বভারতীয় রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগের রাজনীতি। আজকের যে বৈঠকটা সেটা পশ্চিমবঙ্গের উন্নয়নের ইস্যু, টাকা পাওয়ার ইস্যু, বঞ্চনার ইস্যু, কিন্তু এটাও কিন্তু রাজনৈতিকভাবে সাসপেনশনের ইস্যু, জোটের বৈঠকের ইস্যু, সবটার সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড। আজকে প্রধানমন্ত্রী তিনি কি করলেন, কেননা এই যে আন্দোলনটা যে জায়গায় পৌঁছে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেখা করতে চাইছেন রাজ্যের জন্য, এখানে কিন্তু এটা তার অধিকার, হক, এবং সেই টাকাটা আজকে কিন্তু দেওয়া হচ্ছে না। এই যে প্রচার এবং রাজ্য স্তরের মানুষ কি দেখছে যে নবীন পট্টনায়ক তাকে টাকাটা দেওয়া হয়, তার কারণ তিনি বিজেপি না হলেও, তিনি এনডিএতে না থাকলেও তিনি সবসময় সমর্থন করেন। উত্তরপ্রদেশেও অনেক রকমের গাফিলতি ধরা পড়েছে, সেখানেও অডিট করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে এবং তা সত্ত্বেও সেখানে টাকা বন্ধ হয়নি। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি কোনো জায়গায় সমস্যা থাকে, কোথাও দুর্নীতি হয়, তাহলে সেই জায়গাটা, যে জায়গাটা পচে গেছে, সেই ফলে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। সেটা তো যৌথভাবে আমরা আইডেন্টিফাই করলে রাজ্য সরকারও ব্যবস্থা নেবে। কিন্তু তাই বলে তুমি রাজ্যকেই পুরো রেট্রোস্পেক্টে জিনিসটাকে দেখে ভবিষ্যতের টাকাও বন্ধ করে দিয়েছো, মানে এটা তো রাজ্যের মানুষের, গরিব মানুষের টাকা। এবং সেই কারণে আজকে কিন্তু আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পর এই সাফল্যটা অর্জন করেছেন। প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন, বিজেপি শীর্ষ নেতৃত্বও বুঝতে পারছেন এবং আমি জানি আজকে কিন্তু প্রধানমন্ত্রী সকালবেলায় অমিত শাহর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, পশ্চিমবঙ্গের বিষয়টা। তার কারণটা হচ্ছে যে এটা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ব্যাপার আছে। আজকে যদি কোনো রকম ভাবে উনি বৈঠকে কোনো কিছু না বলতেন এবং উনিও একই কথা বলতেন যে যেটা কৃষিমন্ত্রী বলছেন বা যেটা নীতি আয়োগ বলছে যে টাকা দেওয়া হবে না, তাহলে একটা ভয়ঙ্কর জায়গায় চলে যেত জিনিসটা। কিন্তু তিনি সেটা করেননি। প্রধানমন্ত্রী বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের লড়াই যা হবার হবে, কিন্তু ফেডারেল স্ট্রাকচারকে আমিও নষ্ট করতে চাই না, কেন্দ্র রাজ্যের সম্পর্কটাকে সঠিক রাখতে চাই। এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে এসছেন, তাকে সম্মান দিয়েছেন, তার সাথে আলোচনা করেছেন এবং একটা জিনিস উনি একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে একজন অফিসারকে নিয়োগ করা হোক, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন অফিসারকে নিয়োগ করা হোক এবং দুজনে মিলে বসে যে টাকাটা প্রাপ্য সে টাকাটা দেয়া হবে, যে টাকাটাতে কোনো গোলমাল আছে সেই প্রশ্নটুকু বাদ রেখে সেটা করা হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আজকে উনি বলে দিতে পারতেন যে টাকা সব দিয়ে দেবো, সেটাও যেরকম উনি বলেননি, আবার টাকা দেবো না সেটাও বলেননি। অর্থাৎ এখানে কিন্তু মোদি বা বিজেপির দিক থেকেও একটা ডিলে ট্যাকটিক্স হতে পারে, কিন্তু ডিলে ট্যাকটিক্স হলেও কিন্তু মমতার নাথিং টু লুজ, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনটাকে থামিয়ে দেননি। তিনি কিন্তু বেরিয়ে এসে বলেননি যে কোনো রকম ভাবে বঞ্চনা হচ্ছে না, তা তো বলেননি। সুতরাং বঞ্চনার রাজনীতিটা এখনো কিন্তু জীবিত এবং এটাকে যে কোনো আন্দোলনে একটা সময়সীমা দেওয়া হয়, যেরকম শিক্ষকদের আন্দোলনে ওরাও দিচ্ছে
যে কোনো আন্দোলন, সে তো স্বাধীনতার আগে থাকতে আলটিমেটামের পূর্ণ স্বরাজ, ডমিনিয়ন সবসময় সময় দেওয়া হতো। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা সময় দিয়েছেন, ওরাও একটা সময় চেয়েছে, জিনিসটাকে রিজলভ করতে চাইছে, পজিটিভ ওয়েতে মানে রেসপন্ড করেছে, এবং সব সাংসদদের সামনে, এমন নয় যে এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে একা বলেছেন, সাংসদদের নিয়ে গেছিলেন। এখানে ফেজড ম্যানারে উনি যদি দেন এবং সেটাতে যদি আবার নতুন করে কোনো জটিলতা দেখা দেয়, তাহলে তো আর তো ইলেকশন এসে গেল, ইট উইল বি এ মেজর ইস্যু ফর দ্য ক্যাম্পেন। সুতরাং এই জিনিসটা মানে নির্ভর করছে কেন্দ্রের ওপরে, যে কেন্দ্র কিভাবে হ্যান্ডেল করবে। কেন্দ্র যদি এটাকে আরো সংঘাতের পথে যেতে চায় তাহলে দেবে না, এবং সেখানে আরো বড় সংঘাতের পথে মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন। এটাকে বলা যেতে পারে এক ধরনের পারস্পরিক দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে যতটা যেরকম এই বিষয়টাই সাময়িক জানতে চাইবো, ceasefire যেখানে এরপর যদি কেন্দ্র টাকা দেয় সেক্ষেত্রে বিজেপি যে অভিযোগ তুলছে দুর্নীতির, সেটা কি কোথাও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? এবং যদি রাজ্যের কাছেও টাকা না আসে তাহলে কিন্তু তৃণমূল লোকসভা পর্যন্ত ইস্যুকে জিয়ে রাখতে পারবে, তাহলে কি বিজেপির কাছে শাখের করাত নয়? একেবারে ইন্দ্রাণী, সেই কারণে আমার যেটা মনে হয়, যেটা তোমার মনে হচ্ছে বা আমার মনে হচ্ছে সেটা বিজেপির মনে হচ্ছে না, বা প্রধানমন্ত্রী সেটা বুঝতে পারছেন না, এটা ভাবাটা বোধহয় ঠিক নয়। কেননা আমাদের অন্যদের অতটা আন্ডার এস্টিমেট করবো না, যেখানে মোদী এবং অমিত শাহর প্রখর রাজনৈতিক বুদ্ধি নিয়ে বারবার প্রত্যেকটা নির্বাচনের সময় আলোচনা হয়। এবারের নির্বাচনের ক্ষেত্রে ওনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা মিডল পাথ নেওয়া, অর্থাৎ কিছু টাকা পেমেন্ট করা হলো এবং তারপর বলা হলো যে এই টাকাটা আমরা দিতে পারছি না, কারণ অডিটে আটকাচ্ছে, এবং সেটা নিয়ে তৃণমূলের মতো রাজনীতি করবে, বিজেপির মতো রাজনীতি করবে, এবং কিছুটা টাকা অন্তত দেওয়ার বাধ্যতামূলক ভাবে এখন পরিস্থিতি যা চাপে পড়ে যদি না দেয়, এই শাখের করার যেটা বলছো একেবারে, সেটা থেকে একটা বেরোনোর চ্যালেঞ্জ এখন বিজেপির সামনে। মানে এটা মমতাই করেছেন। মমতা কিন্তু বিজেপিকে একটা দেয়ালের মানে পিঠ ঠেকানোর মতো জায়গায় নিয়ে গেছে, এবং সেখানে কিন্তু এটা যাতে ক্যাচ-22 সিচুয়েশন না হয় তার জন্য একটা সংঘর্ষ বিরতির পথে মোদী যেতে চাইছেন। সংঘর্ষ বিরতিতে হয় যে কোনো যুদ্ধে। আজকে যদি ইসরায়েল এবং গাজাতে যদি সংঘর্ষ বিরতি হতে পারে, তাহলে এখানে একটা কেন্দ্র রাজ্যের একটা ইস্যুতে কিছুদিনের জন্য কেন্দ্রকেও মমতা দেখবেন যে ওরা কি করছেন, ওরা কথা রাখছেন কি রাখছেন না। আবার বিজেপির সঙ্গেও মোদী কথা বলবেন কোনটা উচিত হবে। এখন যদি যেটা তুমি বলছো যে দিয়ে দিলে তাহলে তো রাজ্য বিজেপি ধরাশায়ী হয়ে যাবে, সেটাও নিশ্চয়ই মোদী চাইবেন না। কেননা লোকসভা নির্বাচনে মোদীরও নিশ্চয়ই ইচ্ছে থাকবে যে বিজেপির আসন যাতে না কমে যায়। সুতরাং এখানে একটা ব্যাপার হচ্ছে যে রাজনীতি না সবসময় একটা প্রবাহমান ঘটনা, আমরা সবসময় সেটাকে একটা জায়গায় বাঁধতে চাই, জলকে বাঁধা যায় না। এখন ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। একটা ইভেন্ট আজকে হলো, এবারে মমতা চলে যাচ্ছেন, কিন্তু এই ইভেন্টের মোমেন্টামটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটার দিকে এবার আমাদের যারা আমরা দিনগতভাবে সাংবাদিকতা করি আমাদের নজর রাখতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু পলিটিশিয়ান বা পলিটিক্স রেসপন্ড করে। তখন সেই অনুযায়ী মমতাও রেসপন্ড করবে, সেই অনুযায়ী বিজেপিরও প্রেক্ষাপট দেখা যাবে যে বিজেপি কোন প্রেক্ষিতে এগোচ্ছে। সুতরাং একটা জিনিস বলতে পারি যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে কিন্তু একটা চাপের কাছে নতি স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটিং এর অভিযোগটা করা যাবে না, কিন্তু সাংসদদের নিয়ে গেছে। এখানে কোনো মানে গোপন কোনো অভিযান নয়, রাজনৈতিক ভাবে এটা গোপন অভিযান নয়। সুতরাং একটা ইস্যুতে, একটা আন্দোলনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করাটা এটা তো চিরকালই হয়েছে। এটা তো মানে এমন নয় যে আজকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, এটা বোধহয় সম্ভবত 4র্থবার বৈঠক, এবং অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো দাবি আদায়ের জন্য আসেন, দেখা করেন। সুতরাং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করাটাকে একটা সেটিং এর তত্ত্ব এবং এটা জোট বিরোধী পদক্ষেপ, আমার মনে হয় না সেই ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে। এই বৈঠকটা একটা স্পেসিফিক ইস্যুতে রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যের মানুষের জন্য যে লড়াইটা, কেননা একটা ডবল ইঞ্জিন না হলে টাকা দেব না, এখন এইটা তো একটা বড় ইস্যু তৃণমূল কংগ্রেসেরও, এবং সেইটা আজকে না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও একটা বড় অস্ত্র এসে যাবে। সুতরাং আমি বলবো রাজনৈতিক বংশিয়ানা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 3টে দিনে তার দিল্লির সফর, এটা নিয়ে যথেষ্ট বিশ্লেষণের প্রয়োজনীয়তা থাকবে। একেবারে জয়ন্তদা, আপনি সঙ্গে থাকুন, আমরা এই খবরেই ফিরছি, তবে একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। कि अगर कोई गलती हो तो आप रुपये रुक दो,
लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो, मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर टू ऑफिसर। तो कहा है कि हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए। सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग करेंगे। कितना अमाउंट बाकी है और क्यों नहीं दिया जा रहा है? 1,16 करोड़ रुपया बाकी है। 16,000। আমি আবারও সরাসরি জয়ন্তদার কাছে চলে যাব। জয়ন্তদা, বৈঠকের পরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। সেক্ষেত্রে 20 মিনিটের এই বৈঠকে আদৌ কি বরফ গলেছে? আসলে ইন্দ্রাণী, এখানে এই যে বরফ গলা না গলা, মানে আমাদের একটা প্রবণতা কাজ করে যে আমরা যে কোনো বৈঠকের পরই আমরা বলে দিই যে হয় হলো নয় হলো না। আসলে কিন্তু অনেক সময় হ্যাঁ এবং নায়ের মাঝখানে অনেকটা জায়গা থাকে। একদিক থেকে এখানে 20 মিনিটটা কোনো ইস্যুই নয়, অনেক সময় 2 মিনিটেও অনেক বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে, এবং 20 মিনিট তো অনেকটা সময়। এবং প্রধানমন্ত্রী তিনি কাজটা করতে চাইছেন কি চাইছেন না, আমি এই জন্য বলছি যে 20 মিনিটটা কেন এখানে তার থেকে বেশি ইম্পর্টেন্ট বৈঠক হওয়াটা। তার কারণটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো সময় নাও দিতে পারতেন, এবং উনি এই ইস্যুটাতে রাজ্য বিজেপি যে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে উস্কে দিতে উনি একটা পজিশন নিতে পারতেন, এবং আরো উনিও সেই পজিশনে গিয়ে বলতেন আমি দেখা করব না, কেননা আমার কৃষিমন্ত্রী এই বলছে তোমরা চুরি করেছো, তোমরা অডিট করেছো, অডিট করনি, ইত্যাদি ইত্যাদি। তিনি সেই স্ট্যান্ডটা নিতে পারতেন। তাহলে প্রধানমন্ত্রী দেখা করতে রাজি হলেন কেন? দেখা করতে রাজি হলেন তার কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে এটাও কিন্তু একটা ব্যাপার যে এই আন্দোলনটা করতে 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 এমন একটা জায়গায় এই প্রচারটা আজকে গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে গেছে যে রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু তাদের একটা শতকরা একটা বড় ভাগ তারা মমতাকে বিশ্বাস করেন, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখেন, সেটা শতকরা ভোটের পার্সেন্টেজ দেখলেও বোঝা যায়। এবং আমি ফ্লোটিং ভোটের কথা ছেড়েই দিলাম, একটা বড় অংশের মানুষ কেন্দ্রের বঞ্চনার তত্ত্বটাকে কিন্তু মনে করেন সত্য। এখন সেই জায়গায় বিজেপিকে যদি ভোট বাড়াতে হয়, বিজেপিকে যদি এগোতে হয়, তাহলে বিজেপিকে শুধু কট্টরবাদী হিন্দু ভোট যেটুকু আছে, কারণ সব হিন্দুই কট্টরবাদী নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তার ফলে বিজেপিকে কিন্তু অন্য ইস্যুতে যে পশ্চিমবঙ্গের জন্য বিজেপি কি করছে বা কি করতে পারে, তাহলে বিজেপি কি তাহলে বঞ্চনাই করছে ইচ্ছে করে রাজনীতি করার জন্য, যে মমতাকে সরানোর জন্য? মমতা না সরা অব্দি রাজ্যের উন্নতি করবে না প্রধানমন্ত্রী তাহলে পশ্চিমবঙ্গটাকে বাদ দিয়ে শুধু উত্তরপ্রদেশ আর গুজরাটের কথাই ভাববেন? এটা তো প্রধানমন্ত্রীর যে ব্র্যান্ড ইকুইটি, প্রধানমন্ত্রী যেটা চান যে উনি হলেন একটা গ্যারান্টি, মোদি গ্যারান্টি বিয়ন্ড পার্টি, সেই ইমেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পারসেপশনটাও কিন্তু বিজেপির মধ্যে এসেছে, এবং নরেন্দ্র মোদী সেই কারণে একটা সদর্থক অবস্থান আজকে দেখিয়েছেন, এবং উনি সেটা বলেছেন যে আমি করব। এইবারে কথাটা হচ্ছে যে যদি না করা হয়, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গদগদ হয়ে, প্রধানমন্ত্রী আমাদের সব কথা মেনে নিয়েছেন এবং সব মানে বিশ্বাস করে উনিও কিন্তু ফেস ভ্যালুতে নেননি। উনিও কিন্তু মনে করেছেন যে চাপের কাছে নথি স্বীকার করে প্রধানমন্ত্রী একটা দেওয়ার কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন, এবং এটা এক ধরনের সংঘর্ষ বিরতি, যে কোনো আন্দোলনে এটা হয়। এবং এই সংঘর্ষ বিরতিটা যদি একটা ভ্রম হয়, এটা যদি একটা ইলুশন তৈরি করে থাকে, এবং এটা যদি আসলে আমাদের আন্দোলনটাকে, এটা যদি তৃণমূল মনে করে যে আমাদের আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র আসলে উনি দেবেন না, তাহলে যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে বঞ্চনার সুরটা কিন্তু উনি ত্যাগ করেন। বঞ্চনা যে হচ্ছে, বঞ্চনা যে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই, তার মধ্যেই আন্দোলনটাও করে যেতে হবে। সুতরাং এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাচিভ করেছেন আজকে। অনেক ধন্যবাদ জয়ন্তদা।
আমরা কথা বললাম সরাসরি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল, এবং আজকের যে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবার যে খবরে আসবো, উপরাষ্ট্রপতিকে নকল করে কাঠগড়ায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের দায়ের হয়েছে এফআইআর। এথিক্স কমিটিতেও অভিযোগ বিরোধী দলের। ধনখড়কে ফোন করে আগুনে ঘি ঢেলেছেন প্রধানমন্ত্রীও। তবে গোটা বিষয়টাই মজার ছলে করা হয়েছে, কোনো ব্যক্তিগত আক্রমণ নয় বলে ব্যাখ্যা কল্যাণের। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই কল্যাণ আর কল্যাণ। প্রায় বিরোধী শূন্য সংসদে সাসপেন্ড সাংসদরা মিলে সংসদ ভবনের মকরদ্বারের সামনে বসেছিলেন। সেই সময়ই মজার ছলে শারীরিক অঙ্গিভঙ্গিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে। এরপরই সমালোচনার বন্যা বয়ে দিয়েছে বিজেপি। বিষয়টি ধনখড় নিজেও ভালোভাবে নেননি। একে ব্যক্তিগত আক্রমণ বলেছেন ধনখড়। ফোন করে ধনখড়কে কল্যাণের নকল করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের পোস্ট ধনখড়ের। মোদি আমাকে বলেছেন তিনি 20 বছর ধরে এই ধরনের অপমান সয়েছেন। নিজের এক্স হ্যান্ডেল থেকে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, সংসদ চত্বরে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তা দেখে আমি হতাশ হয়েছি। নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তবে তাদের অভিব্যক্তি মর্যাদা এবং সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত। যে সংসদীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত এবং যা ভারতের জনগণ আশা করে সেটি বজায় থাকা উচিত। গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠায় নকল করার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন কল্যাণ। তিনি বলেছেন, ধনখড় সম্মানীয় ব্যক্তি, মিমিক্রি করা একটা শিল্প, আগেও করেছি। আমি তো এটা লোকসভা বা রাজ্যসভায় করিনি। তারপরেও এটা যদি কেউ নিজের দিকে নিয়ে নেন তাহলে আমি সত্যিই অসহায়। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সংসদে প্রধানমন্ত্রীকেও মিমিক্রি করে দেখেছি। आप तो प्रेशर कर रहे हैं। आप तो प्रेशर, you are creating pressure. You are no. हम बोला है हम किसी को हर्ट नहीं करना चाहते हैं। ঘটনাচক্রে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদের উপর কাদা ছোড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের তালিকায় নাম ছিল কল্যাণেরও, কিন্তু এই ঘটনার পর তার নাম বাদ পড়ে। क्यों आप ऐसा बात करते हैं? हम तो रेस्पेक्ट करते हैं सबको ना। एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो। উপরাষ্ট্রপতিকে নকল করায় রাজ্যসভায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ এনডিএ সাংসদদের। 20 वर्ष से मैं इस पार्लियामेंट में हूं सर। ये पहली बार इस लेवल तक जा रहा है कि इसका हद ही नहीं है सर। ये तो मैं घोर निंदा करता हूं। ये बार संविधान पे पद पर जो है ऐसे लोगों को अपमानित कर रहे हैं। শরীরী ভাষা নকল করেছেন কল্যাণ, আর সেটা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন অন্যান্য সাসপেন্ড সাংসদরা। আবার ভিডিও বানিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু কোপ পড়েছে শুধু তৃণমূল সাংসদদের ঘাড়েই। ইতিমধ্যেই উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করার অভিযোগে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। এথিক্স কমিটিতেও নালিশ শাসক দলের। সব মিলিয়ে সরগরম জাতীয় রাজনীতি। কলকাতা টিভি। ফিরছে আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সাত সকালে আচমকা নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা 3 বিজেপি বিধায়ককে নিয়ে পৌঁছে যান মুখ্য সচিবের ঘরে। বাংলায় বিরোধী নেতাদের বঞ্চনার অভিযোগ জানাতে নবান্নে যান বলে জানান শুভেন্দু। তবে শুভেন্দুর আচমকা নবান্ন অভিযানে প্রশ্ন উঠছে নবান্নের নিরাপত্তা নিয়ে। দিল্লিতে মোদি মমতা বৈঠক নিয়ে যখন উত্তাপ তুঙ্গে, সেই সময় আচমকায় নবান্নে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং 3 বিজেপি বিধায়ক। সটান পৌঁছে যান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ঘরে। তবে বিরোধী দলনেতার হঠাৎ নবান্ন ভিজিটে নিরাপত্তা নিয়ে তৎপরতা কলকাতা পুলিশের। নবান্নের মুখ্যমন্ত্রীর প্রবেশপথের নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে নবান্নের মূল দ্বারে নিরাপত্তা সামলানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু বেরিয়ে যাওয়ার পরই তড়িঘড়ি নবান্নে পৌঁছন পুলিশ কমিশনার। তারপরই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।
এতদিন নবান্নের প্রবেশদ্বারের নিরাপত্তা সামলাতেন কলকাতা পুলিশের সিনিয়র কনস্টেবল রায়। সেই প্রবেশদ্বার দিয়েই বুধবার বিরোধী দলনেতা নবান্নে ঢোকেন। সংসদে রংবোমা হানার পর থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হয় লালবাজারের তরফে। তবে এদিন বিরোধী দলনেতার আচমকা নবান্ন অভিযানে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। যদিও শুভেন্দুর সাফাই নির্ধারিত সময় মেনেই বিরোধী সাংসদ, বিধায়ক, পঞ্চায়েতের সদস্য এবং কাউন্সিলরদের বঞ্চনার অভিযোগ জানাতে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যান তিনি। নবান্ন যেহেতু 144 ধারা এলাকা, তাই আমি সহ 3 জন এমএলএ, আমাদের ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী, আমরা ওখানে গেছি এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির পিএকে আমার অফিস থেকে ফোন করা হয়েছে। শুভেন্দুকে অতৃপ্ত আত্মা বলে খোঁচা কুণালের। চোরের মতো মুখ্যমন্ত্রী নেই, সেই সময় ওখানে ঢুকতে গেছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সহ্য করতে পারছেন না, এমনই কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। শুভেন্দুর সঙ্গে ছিলেন বাংলার 3 বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, বিশাল লামা এবং শঙ্কর ঘোষ। নবান্নে পৌঁছানোর পর তাঁরা হাতে পোস্টার নিয়ে ভেতরে ঢোকেন এবং দেখা করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি, যদিও আগে থেকে না জানিয়ে কিভাবে বিরোধী দলনেতা নবান্নের 13 তলায় উঠে গেলেন সেই নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা টিভি। আসছে পরের খবরে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দফতরের হানা। বুধবার সকাল থেকে শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলো মোড়, বিড়ি ফ্যাক্টরি, রঘুনাথগঞ্জের মঙ্গলচন এলাকার এবং ধুলিয়ানের বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। মাস 3 মধ্যেই বাইরন বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। সেই বাইরন বিশ্বাসের বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দফতরের তল্লাশি জারি রয়েছে। অর্থাৎ বাইরন বিশ্বাসের যে বাড়ি রয়েছে তার ঠিকানা, সকাল থেকে সেখানে ম্যারাথন তল্লাশি চলছে। বাড়ি, স্কুল, হাসপাতাল এবং তার যে বিড়ি ফ্যাক্টরি রয়েছে সেখানে আয়কর দফতরের তল্লাশি জারি। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এখনো পর্যন্ত কি জানতে পারছো, কি তথ্য সামনে আসছে? দেখো ইন্দ্রাণী, 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো বাইরন বিশ্বাসের বাড়ি সহ বিড়ি ফ্যাক্টরি, স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টো নাগাদ বাইরন বিশ্বাসের বাবা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসেন, বাবলু আলী বিশ্বাস। তিনি জানান তিনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এবং তার ব্যবসাতে এতদিন ধরে আজ পর্যন্ত কালিমালিপ্ত কেউ করতে পারেনি। হঠাৎ করে এই আয়কর দপ্তর তার বাড়িতে এসে তিনি ভেঙে পড়েছেন এই কারণেই যে আগামী দিনে কি হবে, অর্থাৎ তার সম্মান কোথায় যাবে, এই বিষয়ে যার ফলেই তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তবে বিষয় যেটা হচ্ছে যে আয়কর দপ্তর আজ সকাল থেকে রঘুনাথগঞ্জ এবং ধুলিয়ান সহ, ধুলিয়ানে যে বাড়ি রয়েছে বাইরন বিশ্বাসের সহ বিড়ি ফ্যাক্টরিতে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন ভাগে ভাগ হয়ে একসঙ্গে এই আধিকারিকরা, আয়কর আধিকারিকরা তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত তারা কি উদ্ধার করতে পেরেছেন সেটা জানা যায়নি। তবে যেটা প্রশ্ন উঠছে, জেলা তৃণমূল প্রশ্ন যেটা তুলেছে যে ইন্ডিয়া জোট যখন প্রকট হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে 2টো আসন ছেড়ে দেওয়া হচ্ছে কংগ্রেসকে, সেই সময় একটা বুঝতে পারছে বিজেপি যে তাদের পালে হাওয়া এবার নেই। অর্থাৎ তুমি যদি ধরতেই থাকো বহরমপুরটা, কারণ বহরমপুরে যিনি কংগ্রেস সাংসদ ছিলেন অধীর চৌধুরী বিলক্ষণ, তিনি আগামী নির্বাচনে দাঁড়াবেন এবং এই জায়গাটা যদি তৃণমূল আর কংগ্রেস জোট করে সেক্ষেত্রে বহরমপুরের যে বিধায়ক হয়েছিল বিজেপির, অর্থাৎ বহরমপুর বিধানসভায়, সেই জায়গাটাও নষ্ট হবে। অর্থাৎ বিজেপির কিন্তু মুষ্টিতাবাদে দাঁড়ানোর এবং জেতার একটিও আসন থাকবে না, যার ফলে বিজেপি বিলক্ষণ বুঝতে পেরেছে এবং বিজেপি যেটা করছে, কেন্দ্রীয় বিভিন্ন সংস্থায় কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আয়কর দপ্তরকে পাঠাচ্ছে মুর্শিদাবাদে। কারণ তুমি জানো কয়েক মাস আগেই যে জঙ্গিপুরের যিনি বিধায়ক আছেন জাকির হোসেন, তার বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছিল এবং দিনের শেষে বেশ কয়েক কোটি টাকা দেখিয়েছিল জনসম্মুখে। অর্থাৎ এই যে বিড়ি শ্রমিক যারা রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়ার জন্যই কাঁচা টাকা ছিল, সেইটা কথাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন সাগরদিঘির এক জনসভায় এসে জাকিরের কি দোষ রয়েছে, কারণ প্রচুর বিড়ি শ্রমিক, লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক তার রয়েছে, সুতরাং কাঁচা টাকা দেওয়ার জন্য বাড়িতে তাকে রাখতেই হয়। একই রকম ভাবে
হয়তো দিনের শেষে আজকে বা আগামীকালকে বায়রন বিশ্বাসের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করবে এবং জনসম্মুখে সেটা নিয়ে আসবে আয়কর দপ্তর। এই নিয়েই কিন্তু চিন্তায় পড়েছেন বায়রনের বাবা বাবর আলী বিশ্বাস এবং বায়রন বিশ্বাস এখনো বাড়িতে থেকে বেরোননি। তাকে জিজ্ঞাসাবাদ করছে আয়কর দপ্তরের আধিকারিকেরা, কিন্তু বাবর আলী বিশ্বাস কান্নায় ভেঙে পড়েছেন। তার বক্তব্য, তিনি এলাকার মানুষের কাছে থাকেন, এলাকার মানুষের সঙ্গে থাকেন, সুখে দুঃখে থাকেন, তার প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে। এরকম নয় যে বায়রন বিশ্বাস গত যে নির্বাচন অর্থাৎ উপনির্বাচন সেখানে জেতার পর বায়রন বিশ্বাস ফুলে ফেপে উঠেছে বা বাবর আলীর ধন বৃদ্ধি হয়েছে। বহুদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা, সুতরাং হঠাৎ করে তাদের বাড়িতে কেন আয়কর দপ্তর হানা দিল, আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে, এই প্রশ্ন যেমন তৃণমূল তুলছে, পাশাপাশি কংগ্রেস যারা নেতৃত্ব রয়েছেন তাদেরও বক্তব্য যে বায়রন বিশ্বাস কোনোদিনই কোন এলাকার মানুষের কাছে যেমন জনপ্রিয়, তেমনি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ তারা কিন্তু পাননি। সুতরাং বায়রন বিশ্বাসের বাড়িতে এভাবে হানা দিয়ে কিন্তু বিজেপি আখেরে সামনের যে নির্বাচন তার লাভ তুলতে চাইছে। ইন্দ্রাণী, সেক্ষেত্রে কল্যাণ, এখনো পর্যন্ত কিছু পাওয়া গিয়েছে? আয়কর দপ্তরের যে তল্লাশি চলছে এত ঘন্টা ধরে, তাদের হাতে এখনো পর্যন্ত কি এসেছে? দেখো, তারা বিভিন্ন নথি সংগ্রহ করছে, বিভিন্ন স্কুলে যে গেছে, তারা বিড়ি ফ্যাক্টরিতে গেছে, কত টাকার লেনদেন, কত টাকা আয়কর দেওয়া হয়েছে অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স সম্পূর্ণভাবে দিয়েছেন কিনা বা কোথাও ডিউ রয়েছে কিনা, বা যে বায়রন বিশ্বাসের সম্পত্তি কত, সেই সম্পত্তি তিনি ট্যাক্স দিচ্ছেন কিনা, এই সমস্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে বায়রন বিশ্বাসের বাড়ি থেকে একমাত্র বাবর আলী বিশ্বাস অর্থাৎ তার বাবা বেরিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে যেটা জানিয়েছেন যে তাকে শুধুমাত্র জিজ্ঞেস বলা হয়েছে যে তিনি সৎ মানুষ, তিনি ভালো মানুষ, এরকমই আধিকারিকরা বলেছেন। কিন্তু তারা কাজ করতে এসছেন এবং তারা সেখানে জানতে এসেছেন যে আয়কর কতটা দেওয়া হচ্ছে অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়া কতটা হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আয়কর দপ্তর থেকে যেমন কিছু জানানো হয়নি, তেমনি বায়রন বিশ্বাসও জনসম্মুখে আসেননি। অর্থাৎ ভেতরে কি চলছে সেটা কিন্তু একমাত্র আয়কর দপ্তর আর বায়রন বিশ্বাসই জানে। এরপরে হয়তো জানা যাবে সেখান থেকে কি উদ্ধার হলো, কি নথি উদ্ধার হলো। একেবারে সেটা সময় অপেক্ষা। ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এবং বায়রন বিশ্বাসের বাড়িতে এখনো পর্যন্ত চলছে আয়কর হানা। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও প্রাণঘাতী রিল, আরো একবার জানাবো, আবারও প্রাণঘাতী রিল এবং যে ব্রিজের ওপর রিল বানানো হচ্ছিল তার পাশে রেল লাইন, এবং রিল বানানোর সময় 3 জন কিশোরের মৃত্যু হয়েছে। 10ম শ্রেণীর 3 কিশোর তাদের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের আহিরনে। এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে রেল লাইনে দাঁড়িয়ে রিলস বানানোর জের, ট্রেনের ধাক্কায় মৃত্যু 10ম শ্রেণীর 3 ছাত্রের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানতে পারছো, কিভাবে ঘটে এই দুর্ঘটনা? দেখো ইন্দ্রাণী, এই ইংলিশ সাহাপাড়া, সুতি থানার ইংলিশ সাহাপাড়ার এই 3 কিশোর সহ আরো 2 জন অর্থাৎ 5 জন কিশোর, তারা আজকে আয়রন ব্রিজের ওপরে রিল বানাতে গেছিল, অর্থাৎ ভিডিও রিল, যাকে টিকটক গ্রামের ভাষায় কথা বলা হয় আর কি, সেটা বানাতে গেছিল। হঠাৎ করেই সেই সময় রেল লাইন আয়রন ব্রিজের উপরে একটি মালগাড়ি যায় এবং ওই ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, যারা 10ম শ্রেণীর ছাত্র। ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের তারা 10ম শ্রেণীর ছাত্র। আরও 2 জন ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ হচ্ছে হঠাৎ করে এই ছেলেগুলো, এই কিশোরগুলো কেন রেল ব্রিজের উপরে গেল, রেল লাইনের উপরে গেল, এবং হঠাৎ করে ট্রেন চলে আসায় তারা কি বুঝতে পারলো না? যদিও এলাকার মানুষ জানাচ্ছেন যে যখন তারা রিলটা বানাচ্ছিল তখন তাতেই ব্যস্ত ছিল, অর্থাৎ ভিডিও শুটিং করতেই ব্যস্ত ছিল, যার ফলে তারা ট্রেন কিভাবে এসেছে তারা বুঝতে পারেনি, যার ফলে দুর্ঘটনা ঘটেছে। তবে হঠাৎ করেই মালগাড়িটা চলে আসাটা তাদের কাছে হয়তো কোনো খবর ছিল না, কারণ ওই লাইনে ট্রেন যেগুলো যায় সেগুলো প্রত্যেক সময় যায়, নির্দিষ্ট সময় যায়, যার ফলে তারা যে সেখানকার অর্থাৎ স্থানীয় যারা, তারা জানেন যে কখন ট্রেন যায়। সেরকমই ছাত্রদের কাছে হয়তো ইনফরমেশন ছিল যে এই সময় ট্রেন কোনো আসবে না, ফাঁকা সময়, যার ফলে তারা সেই সময়টাকে বেছে নিয়েছিল। যদিও এইভাবে কি করে রেলের একটা বিশেষ করে ব্রিজ, সেই ব্রিজের কাছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে রেল পুলিশ কেন সেখানে থাকে না, রেলের কোনো অফিসার বা পুলিশ কেন সেখানে থাকে না। কারণ হচ্ছে ওই রেল লাইনের পাশেই 34 নম্বর জাতীয় সড়ক এবং সেই জাতীয় সড়ক থেকে কিছুটা দূরেই এই রেল ব্রিজ, যার ফলে এখানে হঠাৎ করে কিভাবে 3 জন কিশোরের প্রাণ চলে গেল সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। রেলের নিরাপত্তা নিয়েও
এলাকার মানুষ প্রশ্ন তুলেছে। তো বিষয় যেটা হচ্ছে যে এই ছেলেগুলো অর্থাৎ কিশোরগুলো যারা 10ম শ্রেণীর ছাত্র, 3 জন প্রাণ ঘটনাস্থলে হারালেন, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেছেন এলাকার মানুষ। ইন্দ্রাণী, সেক্ষেত্রে কল্যাণ, এই ব্রিজের ওপর কি যে কেউ যখন তখন উঠতে পারে? সেখানে কোনো নিরাপত্তা নেই? দেখো, সেটা হচ্ছে গ্রামের দিকে যে সমস্ত রেল ব্রিজ রয়েছে বা রেল গেট রয়েছে সে সমস্ত এলাকা কিন্তু খোলা থাকে, অর্থাৎ 34 নম্বর জাতীয় সড়কের পাশে কোথাও বা শহরের পাশে বা কোথাও বা গ্রামের পাশে বিভিন্ন রেল লাইন, সেই রেল লাইনে কখন কোন মানুষ হাঁটবে, যেমন রেলের পক্ষে সম্ভব নয় যে গোটা রেল তাদের পাহারা দেওয়া, তেমনি এটাও উচিত যে বিভিন্ন রেল ব্রিজ, কারণ রেল ব্রিজের ওপরে যেভাবে যাওয়ার রাস্তা রয়েছে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে, অর্থাৎ রেল ব্রিজ বড় হওয়ার কারণে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার কোনো রাস্তা নেই, যার ফলে এই ছাত্রগুলোর দুর্ঘটনা ঘটেছে এবং মৃত্যু হয়েছে। কেননা রেল লাইনটা যদি শুধুমাত্র হতো, অর্থাৎ রাস্তার উপর দিয়ে রেল লাইন হতো, সেক্ষেত্রে ট্রেন আসা মাত্রই এই 3 জন ছাত্র মৃত্যু হতো না, তারা হয়তো উল্টো দিকে বা এদিক ওদিক পড়ে যেতে পারতো বা সরে যেতে পারতো, কিন্তু সেখান থেকে যাওয়ার কোনো জায়গা ছিল না বলেই তাদের মৃত্যু ঘটেছে। এবং সেই কারণেই সেখানকার মানুষ এবং যারা নিহত হয়েছে তাদের পরিবার দাবি করেছে যে উচ্চ পর্যায়ে তদন্ত হোক, কিভাবে ট্রেনটা এলো, কেন নিরাপত্তা থাকবে না, সে প্রশ্নটাই বড় হয়ে উঠেছে এখন। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। আমরা সরাসরি কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। নজর রাখবো যে খবরের দিকে, নানুরে তৃণমূলের ছাত্র পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উর্দিধারী পুলিশদের দেখা মিলল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নানুরে তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে অতিথি হিসেবে বসে পুলিশ অফিসাররা। নানুর চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠানে নেতাদের পাশে মঞ্চে বসে দেখা গেল পুলিশ আধিকারিকদের। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে পুলিশ, টিএমসিপির মঞ্চে সার্কেল ইন্সপেক্টর কল্যাণ প্রসাদ মিত্র, মঞ্চে বসে নানুর থানার ওসি শেখ ইসরায়েল। বীরভূমের নানুরের ঘটনায় শোরগোল। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি জানতে পারছো বিষয়? দেখো, জানতে পারছি বলতে গতকালকের এই ছবিটি যেটি উঠে এসছে, যে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূমের নানুর, তুমি জানো যে নানুরের কবি চণ্ডীদাস যে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ, সেই কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের নবীন বরণ যেটি বার্ষিক উৎসব, সেই উৎসব তৃণমূলের যে দলীয় মঞ্চ, সেই মঞ্চে দেখা যাচ্ছে সেখানে শাসক দলের নেতারা তো রয়েছেই, বিশেষ করে বীরভূমের প্রথম সারির নেতা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ রয়েছে, যেখানে বক্তব্য রাখছে। ঠিক সেই মঞ্চে দেখা যাচ্ছে পুলিশকে উর্দি পরে অর্থাৎ পুলিশি পোশাক পরে কিন্তু সেখানে রয়েছেন। কে রয়েছেন? নানুরের যিনি সার্কেল ইন্সপেক্টর অর্থাৎ সিআই কল্যাণ প্রসাদ মিত্র, তৃণমূলের মঞ্চে পুলিশি পোশাক পরে দুজন পুলিশ অফিসার সেখানে রয়েছেন। একজন হচ্ছেন সিআই, অপরদিকে হচ্ছে নানুর থানার ওসি শেখ ইসরায়েল। যদিও ইসরায়েল শেখকে নানুর থানার ওসি দেখা যাচ্ছে সাদা পোশাকে। দেখো, এই ছবি সামনে আসতে রীতিমতো কিন্তু বিতর্ক কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে, বিরোধী দল বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পরিষ্কারভাবে, আমরা কথা বলেছিলাম নানুরের যিনি বাসিন্দা রয়েছেন সন্ন্যাসী চরণ মণ্ডল, তিনি বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি, তিনি যেটা বলছেন যে তৃণমূল এবং অবশ্যই পুলিশ প্রশাসন তারা সবাই একেবারে একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, দলদাসে সব পরিণত হচ্ছে। এখানে আইনের শাসন চলে না, শাসনের আইন এখানে চলছে। খুব স্বাভাবিকভাবে এই ছবি থেকে পরিষ্কার, তারা রীতিমতো বলছে তাহলে মানুষ কোথায় যাবে, মানুষের শেল্টার কোথায় নেবে আজকে তৃণমূলের মঞ্চে যদি পুলিশকে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই বিতর্ক যখন সামনে আসছে এই সামগ্রিক বিষয় নিয়ে, অবশ্য কাজল শেখের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম। কাজল শেখ অবশ্য কোনো রকম কোনো কিছু মন্তব্য এখন পর্যন্ত করছেন না। তবে বীরভূম জেলা পুলিশ কি বলছে এই বিষয়টা নিয়ে, সেটাও কিন্তু আমরা বিষয়টি কিন্তু জানতে চেয়েছিলাম। এখানকার যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন তারা যেটা বলছেন যে এই বিষয়টা সামনে এসছে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, তারা বিষয়টা খতিয়ে দেখে পরবর্তী তারা কিন্তু পদক্ষেপ নেবে। খুব স্বাভাবিকভাবে দেখো, এই যে ছবি যখন সামনে আসছে জেলার বুকে, তুমি জানো যে বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের নাম উঠে আসছে। তুমি জানো যে আগে অনুব্রত মণ্ডলকে পুলিশকে শাসানোর
ছবি এসেছে, কখনো বোমা মারার ছবি বলে হয়েছিল, সেই পুলিশকে নিয়ে আবার একটা অন্য পৃথক ছবি, যে তৃণমূলের মঞ্চে পুলিশ এবং পুলিশি উর্দি পরে সেই ছবি সামনে আসতেই রীতিমতো জেলা জুড়ে রাজনৈতিক মহলে যে একটা বড় বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশ বীরভূম জেলা জুড়ে সেটা কিন্তু বলা যেতে পারে। ইন্দ্রাণী। ধন্যবাদ মনা। কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, বাগনানের এক কাগজ কারখানায় আইটি হানা। আরো একবার জানাবো, বাগনানের এক কাগজ কারখানায় আয়কর হানা। মঙ্গলবার দুপুরে কাগজের মিলে হানা। আয়কর দফতরের কি কারণে তল্লাশি এখনো তা জানা যায়নি। বাগনানের এক কাগজ কারখানায় আয়কর দফতরে হানা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল। আক্তারুল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো জানি এখনো পর্যন্ত কি কারণে যে আয়কর দপ্তরের আধিকারিকরা যে এই যে কাগজের কারখানা রয়েছে সেই কারখানায় যে হানা দিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এটা বাগনানের যে বরুণদা রয়েছে, বরুণদার এখানেই রয়েছে একটি কাগজের কারখানা, কৃষ্ণা টিসি প্রাইভেট লিমিটেড নামে কাগজ কারখানা। সেই কাগজ কারখানাতেই আজ দুপুরে 1টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে হানা দেয়। আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, সেখানে মহিলা জওয়ানও রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কি কারণে আয়কর দপ্তরের এই কাগজ কারখানায় হানা দিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। 5 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, তবে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা ভিতরে রয়েছে। তবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। ইন্দ্রাণী। ধন্যবাদ আক্তারুল। কথা বললাম প্রতিনিধি আক্তারুল খানের সঙ্গে। বাগনানের কাগজ কারখানায় আয়কর হানা। মঙ্গলবার দুপুরে কাগজ মিলে হানা দেয় আয়কর দফতর। কি কারণে তল্লাশি তা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে মহেশতলাতে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। চাল ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। সকাল থেকে চলছে তল্লাশি। মহেশতলার ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত কি জানতে পারছো, কি তথ্য সামনে আসছে? এখন প্রথমে তোমায় জানিয়ে রাখবো, মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডে দৌলতপুরে এক চাল ব্যবসায়ীর বাড়িতে কিন্তু সকাল থেকেই আয়কর দপ্তরের হানা চলছে। মূলত স্থানীয় সূত্রে যেমনটা খবর যে সকাল থেকেই আয়কর দপ্তরের আধিকারিক তারা কিন্তু এই ব্যবসায়ীর বাড়িতে আছেন এবং সকাল থেকে এখনো পর্যন্ত চলছে সেই তল্লাশি। এবং তিনি একজন চাল ব্যবসায়ী, বাড়ির থেকে কিছুটা দূরেই, ব্যবসায়ীর বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু তার নিজের একটি চালের দোকান রয়েছে। এবং স্থানীয়রা যেমনটা বলছে তিনি বেশ কয়েক বছর ধরেই কিন্তু মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুরে এই এলাকায় থাকেন এবং এলাকায় তিনি চাল ব্যবসায়ী হিসাবে পরিচিত। এবং কি কারণে আজকে তার বাড়িতে এই আয়কর হানা, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। ব্যবসায়ী কি বাড়িতে রয়েছেন? দেখো, যেটা সূত্রের খবর, এই মুহূর্তে ব্যবসায়ী বাড়িতে নেই, তবে বাড়িতে তল্লাশি চলছে এবং বাড়ি থেকে বাইরে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না বা বাইরের কাউকে বাড়িতেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। নতুন বছরেই ফের ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী জানুয়ারির 2 তারিখেই সূচনা হতে পারে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে গুজরাতে শেষ যাত্রা হওয়ার কথা। আসন্ন লোকসভা ভোটের প্রাক্কালে রাহুলের এই জনসংযোগ কর্মসূচিকে দলীয় কর্মীদের সাংগঠনিক মহড়া হিসেবেই দেখছে কংগ্রেস। নরেন্দ্র মোদীর জমানায় দেশ জুড়ে সাম্প্রদায়িক বিদ্বেষের আবহ তৈরি হয়েছে। এই অভিযোগ তুলে সম্প্রীতির বার্তা নিয়ে দক্ষিণ ভারত থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী। দলের কর্মসূচি হলেও ভারতের জাতীয় পতাকা নিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে সেই ভারত জোড়ো যাত্রা 4000 কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীনগরে শেষ হয়েছিল। এবার লোকসভা ভোটের দামামা বাজার আগেই দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শেষ করে দিতে চান রাহুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কেন্দ্রীয় বাজেটের পরপরই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। সেই কারণেই জানুয়ারির শুরুতে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে একদিকে জনসংযোগ, অন্যদিকে দলীয় কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি সেরে ফেলতে চায় কংগ্রেস। প্রথম দফায় যেমন পুরো পথ পদব্রজে অতিক্রম করেছিলেন রাহুল, এবার সময় সংক্ষেপ করার জন্য পদযাত্রার পাশাপাশি বেশ কিছু পথ গাড়িতেও যাবেন রাহুল এবং তাঁর দলীয় সতীর্থরা। অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ডু থেকে শুরু করে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের পোরবন্দরে এই যাত্রা শেষ হবে বলে কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে।
গত জানুয়ারিতে প্রথম পর্যায়ের যাত্রা শুরু হয়েছিল। যাত্রা চলাকালীন গুজরাট ও হিমাচল প্রদেশে ভোট থাকায় ওই দুই রাজ্যে যাননি রাহুল। এবার ঘটনাচক্রে উত্তর পূর্ব ভারত থেকে শুরু হলেও হিন্দি বলয়ে কেন্দ্রীভূত হতে পারে ভারত জোড়ো যাত্রাপথ। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের যে সব অংশ প্রথম পর্যায়ে বাদ চলে গিয়েছিল, এবার সেই সব জেলায় যেতে পারে ভারত জোড়ো যাত্রা। কলকাতা টিভি। লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে আবারও তলব ইডির। 27শে ডিসেম্বর তাদের হাজিরা দেওয়ার কথা এবং তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 27শে ডিসেম্বর, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তলব করেছে ইডি। 22শে ডিসেম্বর হাজিরার নির্দেশ তেজস্বীকে, অর্থাৎ 27শে ডিসেম্বর হাজিরার নির্দেশ লালু প্রসাদকে এবং 22শে ডিসেম্বর হাজিরার নির্দেশ তেজস্বীকে। ফের ইডি তলব লালু প্রসাদ এবং তেজস্বী যাদবের। 27শে ডিসেম্বর হাজিরার নির্দেশ লালু প্রসাদকে এবং 22শে ডিসেম্বর হাজিরার নির্দেশ তেজস্বীকে। চারটে চারদিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।